তর্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লোকসভা নির্বাচন, পাল্লা কোন দিকে। যারা অতিথিরা রয়েছে আজকে আমাদের সঙ্গে তাদের সঙ্গে পরিচয় সেরে নিচ্ছে। আমার সঙ্গে রয়েছে কমল দেব, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে পূজন বিশ্বাস, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা একেবারেই যেটা এখন চর্চার বিষয়, এবং 21টি বিরোধী দল ইভিএম নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তাদের দাবি হচ্ছে যে নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে 50% ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের মিলিয়ে দেখতে হবে। এই যে একটা বিষয়, ইভিএম নিয়ে তাদের যে একটা মতামত, তাদের যে একটা সন্দেহ এবং অভিযোগ, বলতে গেলে ত্রিপুরাতেও ভোটের নির্বাচনের পর হয়েছিল, বিভিন্ন 5টি রাজ্যে নির্বাচন যেটি হয়েছিল সেখানেও হয়েছিল। এই মতামতটা কেন, এই অভিযোগটা কেন? অ্যাকচুয়ালি কংগ্রেস বা বিরোধী দল সবসময়ই তো সরকারে না থাকলে পরে তাদের অন্য রূপে দুষ্টাপিয়ে দেওয়া, এটা একটা পুরানো ইতিহাস। তো কংগ্রেসের যে এইবার যে 5টি রাজ্যে সরকার করলো, এই যে জিতার যে ফল, বা আমরাও যে জিতলাম, এবং সারা ভারতবর্ষে বিগত দিনের যে নির্বাচনগুলিতে দেখা গেছে ইভিএম এর মাধ্যমেই হয়েছে। তো আজকে এটা তো আর নতুন কিছু নয়, টিএন সেশনের সময় থেকে ইভিএম এর আসা। তো টিএন সেশনের সময় পরেও নির্বাচনে দেখা গেছে যে মনমোহন সিং এর যে সরকারও ইভিএম এর মাধ্যমে নির্বাচিত হয়েছে। তো তখন তো আর বলেনি যে ইভিএম কংগ্রেসের সমর্থন আমরা বলেছি কখনো, বা ইভিএম এর মাধ্যমে টেকনিক্যালি কোনো কিছু করে ইভিএম কে দিয়ে কংগ্রেস জিতেছে আমরা বলেছি কখনো? ইভিএম কে আমরা বিশ্বাস করেছি। নতুন যুগ, আধুনিক যুগ, টেকনিক্যাল যুগ, এবং যেটা আধুনিক যুগের যা হওয়ার সেটাই হয়েছে, যে ব্যালট পেপারে আবার আসতে হবে তাদের যে চিন্তাধারা কংগ্রেসীদের, এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে বলবো তারা সব বলছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী সংগঠন এবং ভারতীয় জনতা পার্টির যে যিনি নেতা অমিত শাহজি, যিনি আমাদের প্রধানমন্ত্রী এই দেশের, ওনার যে কাজকর্মের উপর যে ভারতবর্ষের মানুষ যে এবার বিকাশমুখী চিন্তাধারা ওনার, ওইটাতে যে ভোট দেবে, সেই বিকাশমুখীকে সামনে রেখে আমরা এগোচ্ছি এবং ভোট দেবে এবার মানুষ ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবে। সেটাকে আবারও তারা অন্যদিকে মোড় ঘোরাতে চাইছে। তাই বিরোধী দলের কথাকে পাত্তা না দেওয়াটাই ঠিক। আমরা এই বিষয়ে কোনো এরকম চিন্তা করি না। ইভিএমই ভোট হবে, ভিভিপ্যাটের মাধ্যমে ভোট হবে, এবং আধুনিক যুগে আধুনিকভাবেই হবে, নতুন ভারতের নতুন সৃষ্টিই হবে। আচ্ছা, আমি পূজন বাবুর কাছে আসবো সেই একই প্রশ্নে, যেটা অনেকেই বলছে যে এই যে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট, সেটার 50% ভোট মিলিয়ে দেখতে, সেটা অনেকটাই ব্যালট পেপারের মতো, যেটা বলছিল কমলবাবু, যে ব্যালট পেপারের মতো সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই জায়গায় লোকসভা নির্বাচনে এই সময় সাপেক্ষ ব্যাপারটাকে, বা এই ধরনের ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখা কতটা সম্ভব হবে? দেখুন, যতগুলো নির্বাচন 2014 থেকে এখন অবধি হয়ে এসছে, সবগুলোর মধ্যে দেখা গেছে কিছু বেশিরভাগ ক্ষেত্রে ভিভিপ্যাটের সাথে ইভিএম এর কাউন্টিংটা মিলছে না। অনেক জায়গাতে হয়েছে, তার জন্য ওইগুলো কাউন্টিং অনেক ডিলে হয়েছে, এবং বিভিন্ন পোলিং স্টেশনে ইভিএম ম্যালফাংশনিং হয়েছে, অনেকখানে হয়েছে। এবার ত্রিপুরাতেও আমরা দেখেছি ম্যাক্সিমাম বুথের মধ্যে ইভিএম খারাপ হয়েছে, ইভিএম রিপ্লেস করতে হয়েছে, 2-3 বার হয়েছে সেটা। তো স্বাভাবিকভাবে একটা ইভিএম যে হ্যাক করা যায় সেটা কোনো ডাউট নেই, ইভিএম হ্যাক করা যায় এবং ইট ইজ প্রুভড, ঠিক আছে। সেই ক্ষেত্রে যত কংগ্রেস সহ যত বিরোধী দল রয়েছে সবার একটাই দাবি ছিল যে এবার যাতে ইভিএম বদলে ব্যালটে ভোট করা হয়। কারণ এমন অনেক ইনস্টেন্স পাওয়া গেছে যেখানে ইভিএম হ্যাক করা হয়েছে, এবং ইভিএমগুলোকে অন্যভাবে যেগুলো কড়া সিকিউরিটি দিয়ে নেওয়া উচিত সেগুলো নেওয়া হয়নি, এগুলোকে ঘুরিয়ে অন্যদিকে পড়ে রয়েছে ইভিএম আননোটিসড, উইদাউট এনি সিকিউরিটি। সেই সব ক্ষেত্রে দেখতে গেলে তার জন্য ব্যালট পেপারের কথা বলা হয়েছে। তো এরকম তো না যে যদি ওনারা যেটা বলছিল যে কংগ্রেসের টাইমে কংগ্রেস কীভাবে জিতেছে, কংগ্রেসের টাইমে কংগ্রেস জিতেছে, তখন এরকম ইভিএম ম্যালফাংশনিং কখনো হয়নি। সেটা যদি হতো তাহলে নিশ্চয়ই তখন অন্যান্য যারা বিরোধী দল ছিল তাদের থেকে ওই দাবি আসতো যে ব্যালটে করো, কারণ তখন কোনো প্রবলেম হয়নি। এখন তো ইদানিং যতগুলো ভোট হচ্ছে সবগুলোর মধ্যে প্রবলেম হচ্ছে ইভিএম মেশিন, এবং ইলেকশন কমিশনেরও অনেক কিছু অনেক ব্যাপার যেগুলো নিয়ে কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, হয়ে তারপরে
সেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে এগুলোকে আবার রিস্টোর করা হয়েছে, অনেক কিছু নতুন, যেমন এখন তো এই যে একটা আপনারা দেখছিলেন যেটা সোলজার নিয়ে রাজনীতি, যেটা কিছুদিন আগেও আপনাদের এখানে একটা টক শোতে ছিলাম আমি, তো তখনও এই কথাটা হয়েছে। তো এখন তো দেখছেন তো যে আর্মি নিয়ে যেসব ফটোগ্রাফস বিজেপি যেটা বলছে যে তাদের ন্যাশনালিজম প্যাট্রিয়টিজম এগুলো সব ইলেকশন কমিশন এখন অর্ডার দিয়েছে, এগুলো সব সরাতে হবে, সরাচ্ছে সবগুলো। তো এগুলোর সাথে সবগুলি রিলেটেড একটার সাথে একটা, যে যদি বলে ইভিএম এ হ্যাক করা যায় না, এটাও তো প্রুফ কিছুদিন আগে। তা সাধারণভাবে সবাই চাইবে যে এটা নিরপেক্ষভাবে উইদাউট এনি কিছুদিন আগে ছাড়া যাতে হয়, তার জন্য ব্যালটে করার জন্য সবার একটা যে উপনির্বাচনগুলি হয়েছে আমাদের সরকার আসার পর পঞ্চায়েতে বা ইয়েতে, সেখানে ব্যালটে নির্বাচন হয়েছে, কিন্তু দেখেছেন কোথাও কংগ্রেস একটা জিততে, বিরোধী দলের তারা জিততে, কংগ্রেসের প্রার্থীর হাত থেকে এরা ছিনে নিয়ে যাচ্ছে নমিনেশন পেপার। তো কংগ্রেস ভোট কিভাবে দিতে যেতে হবে এবং বিরোধী দলের মধ্যে একটা ভয় কাজ করছে তাদের ভিতরে, বলছেন যে প্রার্থী তালিকায় সেখানে ভয় তো নমিনেশন দিতে পারছে না, নমিনেশন তুলে নিচ্ছে, পুলিশ প্রশাসন জিরো হয়ে রয়েছে, আপনাদের গুন্ডামির সামনে সবাই হার মানছে। তো কি করা যাবে? লোকসভা নিয়ে আলাপ আলোচনা এবং পার্লামেন্ট নিয়ে কথা, আমি একটু পঞ্চায়েতে চলে গেছি, পৌর পরিষদে চলে গেছি, কিন্তু কোথাও আমরা এমন কাজ করিনি যে ক্যান্ডিডেট দিতে পারিনি। বিগত দিনে সিপিএম এর সময় তো কংগ্রেস এবং অন্যান্য দল তো এরকম উপনির্বাচনে দেওয়া বিজেপি সম্ভবই না। একবার উপনির্বাচন হয়েছিল সারা রাজ্যে, সেই সময় সিপিএম এর আমরা ক্যান্ডিডেট দিতে গিয়েছিলাম, তখন এটা পৌর পরিষদ হয়নি, আমাদের সুরজিৎ দত্ত এখানকার বিধায়ক ছিল। এই জয়পুরে আমাদের ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট দিতে পারিনি, কংগ্রেস তো দেয়নি, আমাদের ক্যান্ডিডেট একজন দিতে পেরেছি এবং তাকে আমাদের লুকিয়ে রাখতে হয়েছে। তার জন্য তো সিপিএম কে মানুষ সরিয়েছে না। তো আগামী দিনে আপনাদের এই যে জুলুমবাজি হচ্ছে আপনাদেরকেও সরাবে না। আমি যেটা বলছি পূজন, আমি যেটা বলতে চাইছি যে সেম হয়েছে তো, কেন এবার ডুপ্লিকেট ঘটনা হয়নি? আর ব্যালটের নির্বাচন একই বিষয়, কংগ্রেসে তো নির্বাচিত হয়েছে ইভিএম এর মাধ্যমে, তাহলে ইভিএম কে বিশ্বাস করে না, এটা কোন ধরনের চিন্তাধারা যায় না? ভয় কাজ করছে তাদের মধ্যে, কংগ্রেস এবং বিরোধী দলের মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয়টাকে কাটানোর জন্য মানুষকে ভয় আছে আমি বলছি ভয়টা কি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। শুনুন, তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের যে নেতৃত্ব, কেন্দ্রের দিকে যদি আপনি দিল্লির দিকে তাকান, তাদের নেতৃত্বের অভাব দেখা দিয়েছে। এখন নেতৃত্বের অভাবের পর পরিবারের মধ্যে একটা সীমিত হয়ে গেছে নেতৃত্ব। বোন জেনারেল সেক্রেটারি, ভাই প্রেসিডেন্ট, বোন জেনারেল সেক্রেটারি, মা প্রাক্তন প্রেসিডেন্ট, এই যে চেয়ারম্যান, এরকম করে একটা পরিবারের মধ্যে সীমিত হয়ে গেছে। এখন তাদের এখন কেউ পছন্দ করে না। কংগ্রেস বিগত 70 বছরে এরকম কোনো কাজ করেনি যেটা আমাদের নরেন্দ্র মোদীজি, আমরা যে এখন টিভিতে বসে আছি, এটাও কংগ্রেসের করা। এই নির্বাচনের আগ পর্যন্ত যা কাজ করে গেছেন, প্রত্যেকটা কাজ 5 বছরের মধ্যে শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন। মোদিজি শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন, যেখানে যা বলেছেন তা করেছেন। সেটা ভারতবর্ষে আর কোনো দল করতে পারেনি এবং পারবেও না। আপনি দেখুন, বলেছে কৃষককে আমরা সম্মান করব, 6,000 টাকা দেব, অলরেডি 2,000 টাকা ঢুকে গেছে, 8টা ঢুকে যাবে। ঠিক আমরা বলেছি যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে গরিব মানুষের গ্যাসের কানেকশন দেবো। অবাক হয়ে যাবে না, আমি এই কিছুদিন আগে আমাদের একটা পার্টির একটা সিস্টেমেটিক যেটা হয় যে 10 দিন করে থাকতে হবে, 10 দিন করে ভূতে থাকতে হবে, আমরা 2 ভূতেই ছিলাম। আমি অবাক হয়ে যাবেন, এরকম জনজাতির ঘরে গিয়েছি, সেখানে আমি খেয়েওছি, অবাক হবেন, গ্যাস কানেকশন নিয়েছে, তার ঘরে ছাউনি ছিল না কিন্তু গ্যাস কানেকশন ঢুকে গেছে। এবং আমরা কথা দিয়েছি এবং আমাদের ওইখানকার প্রধান এবং তারা নোট করে নিয়েছে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আনা হবে। এরকম পরিস্থিতি। এবং সত্য কথা বলতে কি, এইবার রাজ্য সরকার যে রেশন সুপের মধ্যে ডাল দিয়েছে, এটা ত্রিপুরার মানুষ কখনো ভাবতেও পারেনি। আমাদের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আমাদের বলবো না, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন 37 লাখ লোকের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী এই ধরনের চিন্তা করতে পারেন, উপমুখ্যমন্ত্রী এই ধরনের চিন্তা করতে পারেন, ভারতবর্ষে আর কত দেখিনি। 25 বছর একটা সরকার চালিয়েছে, রেশন সুপে চিনি বন্ধ করে দিয়েছে। আর আমাদের সরকার এখন বলছে আমরা চিনিও দেব, আবার ডিটারজেন্টও দেব, সাবানও দেব, আবার সরষার তেলও দেব, সঙ্গে আবার ডাল তো দিচ্ছি।
আবার কি হয়েছে, এই যে 1750 টাকা করে যে চাল ধানটা কিনা হয়েছে সেটাকে রেডি হয়ে গেছে, এটাকে সিদ্ধ চাল করে রেশন শপে দেবে, যেখানে আতপ খায় সেখানে আতপ দেবে। এই যে চিন্তাধারা, মানে মানুষের প্রতি যে চিন্তাধারা, দলের যে চিন্তাধারা, সেটা যে মানুষকে পাইয়ে দেওয়া, সেটাকে সেই নিচের স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির দ্বারা সম্ভব। নরেন্দ্র মোদীজির চিন্তাধারার সঙ্গে, নরেন্দ্র মোদীজির কাজের সঙ্গে কংগ্রেস যদি 70 বৎসরের তুলনা করে কংগ্রেসের, সে তুলনা কখনোই সম্ভব না, এখন তুলনায় আসেই না। এই যে একটা সবচেয়ে বড় জিনিস, কি বলবেন এই যে অভিযোগগুলো করা হচ্ছে যে এই তুলনা করা যাবে না, কিংবা ত্রিপুরা রাজ্যে, এবং আরেকটা কথা বলছিল যে 5টি রাজ্যেও ব্যালটে ইভিএম এ ভোট হয়েছিল, তখন তো কংগ্রেস কিছু বলেনি। ইভিএম এ ভোট হয়েছিল, সবগুলোর মধ্যে ম্যাল ফাংশনিং হয়েছিল, তারপরেও পাবলিক ম্যান্ডেট ছিল কংগ্রেসের, তো ভোটে কংগ্রেস বেরিয়ে গেছে। ম্যান্ডেট ছেড়ে দিল না কেন? আচ্ছা, আপনি আমাকে কথা বলতে দিন, আপনি আপনার টাইম আসলে আপনি বলুন প্লিজ। না এইভাবে ছেড়ে দিল না কেন? এক মিনিট, আপনি অনেক বলেছেন তো, আপনার অনেকগুলো কথার জবাব দেওয়া বাকি আছে, শুনে নিন, আপনি বলুন। তারপর উনি যেটা বলছেন যে ভয় পাচ্ছে, ভয় সবাই পাচ্ছে, কেন জানেন তো? নরেন্দ্র মোদীজির মতো যদি একজন ডিক্টেটর আবার যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়, তাহলে ভারতের সংবিধান উনি বদলে দেবেন। এটা হচ্ছে কি মানুষের আসল প্রথম ভয়। দ্বিতীয়ত, আপনি বলছেন 70 বছরে কংগ্রেস কিছু করেনি। এই যে আমরা এখন স্টুডিওতে বসে আছি, যত টেকনিক্যাল এইসব জিনিস আছে, এগুলো কংগ্রেসেরই দেওয়া, নাহলে এগুলো আসতো না। হলে এই সব টেকনিক্যাল জিনিস বলতে সব কিছু ডিজিটাল ইন্ডিয়া, এটা ডিজিটাল ইন্ডিয়া করেনি, সব কংগ্রেসই করেছে। আপনারা যেটা স্যাটেলাইট বলছেন, আপনি তো তাহলে আপনার কোনো কি বলছেন, আপনি জানেনই না। তাহলে শুনুন, তারপরে আমি বলছি, আপনি বলছেন যে নরেন্দ্র মোদীজি শিলান্যাস, আমি ঠিক আছে কিছু জানি না, তারপর যতটুকু জানি এতটুকু বলছি। নরেন্দ্র মোদীজি শিলান্যাস করছেন, উদ্বোধন করছেন। আমি এখন থেকে দেখেছি ঢোলাছাদিয়া ব্রিজ, যেগুলো উনি ফিতা কেটে উদ্বোধন করেছে, চ্যানারি নার্সারি টানেল, লংগেস্ট টানেল, যা এগুলো সবগুলো উদ্বোধন হয়েছে, এগুলো সব কংগ্রেসের করা। এগুলো যা সবগুলো করা কিছু বাকি ছিল, এগুলো উদ্বোধন করেছেন উনি। একটা উত্তর চাই আমি, উত্তর আপনার দিচ্ছি, শুনুন না, আপনাকে বলছি আমি। তারপরে আপনাদের যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এগুলো কাছে ধারেও আপনারা নেই, তাহলে সেগুলো নিয়ে কথা বলুন। আপনি আপনাদের ফেলিওর করতে কেন আপনাকে ভোট দেবে? রাজ্য যখন ভারত সরকারের সঙ্গে আসে, তারপর থেকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সরকারও ছিল। রাজ্য কংগ্রেসই তো সবকিছু এখানে যত ছিল, জুট মিল থেকে আরম্ভ করে সব কংগ্রেসেরই দেওয়া। আমি বলছি ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সরকার ছিল, তারপর সিপিএম এর সরকার আসে, তারপর আবার জুটের সরকার আসে, তারপর আবার সিপিএম এর সরকার আসে, তারপর বিজেপির সরকার আসে। কিন্তু কংগ্রেসের সরকার যখন ছিল, কেন্দ্র কংগ্রেসের সরকার ছিল, ত্রিপুরা রাজ্যেও কংগ্রেসের সরকার ছিল, কিন্তু রেল লাইন ধর্মনগরের পরে আগরতলায় কেন আসেনি সেই সময়? আমার জিজ্ঞাসা একটা, কেন আসেনি? কংগ্রেস জবাব দিতে পারবে? দেখুন, সবকিছু কংগ্রেসই এনে দিয়েছে এখানে। প্রথম সময় কংগ্রেসের সরকার ছিল দিল্লি, ত্রিপুরা রাজ্যে 35 বছর কংগ্রেস ত্রিপুরা রাজ্যে সরকার করেছে। শুনুন, যখন কংগ্রেস, কিন্তু সেই সময়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা পর্যন্ত রেল লাইন আনতে পারেনি। সেই সময়ে না এনে ত্রিপুরা রাজ্যের মানুষকে কোথায় ফেলে দিয়েছিল, কত পিছে চলে গেছে ত্রিপুরা রাজ্যের মানুষ। রেল, ভারতবর্ষের মানচিত্রে রেল যে মানচিত্র, সেখান থেকে দেখুন, এই কথাটাও একদম ভুল কথা। এটা কিছুদিন আগে নিউজে এসেছিল, যেটা বিজেপি ক্লেম করেছে যে বিজেপি সরকার গঠনের আগে কোনোদিন রেল ত্রিপুরার ম্যাপে ছিল না। এটা একদম পুরোপুরি ভুল কথা। যখন থেকে কংগ্রেস সরকার কেন্দ্রে ছিল তখন থেকে ছিল, ঠিক আছে। তারপরে আমাদের একটা তখন একটা একটাই উন্নয়ন, ঠিক আছে, একটা উন্নয়ন কেন, অনেক বলছি আমি, অনেকগুলো বলছি। এখন একটা মাঝখানে একটা যখন বাংলাদেশ পাকিস্তানের ব্যাপারটা ছিল, তখনও রেল লাইন ছিল, ওইটার জন্য তখন তারপর বন্ধ করতে হয়েছিল। এটা কোন জায়গাটা, লোকেশন আমি এখন খেয়াল নেই আমার, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আর যেটা আপনি বলছেন যে কংগ্রেস কি করেছে, এখানে জুট মিল থেকে আরম্ভ করে সুগার কেন ইন্ডাস্ট্রি, টিআরটিসি, মেডিকেল, এই যে জিবিপি হসপিটাল, এগুলো সব কংগ্রেসের করে দেওয়া, সবগুলো কংগ্রেসের দেওয়া। ইউনিভার্সিটিকে কেন্দ্রীয়করণ করা, এটা কংগ্রেসের করে দেওয়া। সিপিএম 25 বছরে করেনি, এটা সিপিএম সরকারের সময় হয়েছে। শুনুন, এই যে জুট মিল, এগুলো সব কংগ্রেস, এগুলো 25 বছরে কাছের কংগ্রেস করতে পারে, কিন্তু আমার খুব কাছের একজন ভাই, আমি রাজনীতির আপনারা কি করেছেন সেটা বলুন না। ত্রিপুরাতে আপনারা কি করেছেন সেটা বলুন। ভারতবর্ষের সরকার হওয়ার পর অটলজি সরকার, ত্রিপুরাতে চলে এসেছি লোকসভা থেকে আমরা। আমি একটা প্রশ্ন, আমি পূজন বাবুর কাছে, পূজন বাবু একটা মন্তব্য করেছিল আর্মি নিয়ে,
আর্মি নিয়ে যখন এই প্রসঙ্গটা উঠেছে, আজকে সারা দেশ জুড়ে একটাই আলোচনা, শীলা দীক্ষিতের মন্তব্য। উনি মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মি মনোভাবের মানে মানে দেশের রক্ষার ক্ষেত্রে অনেকটাই কঠোর মনোভাব, কিন্তু মনমোহন সিং এর সেটা মনোভাব ছিল না। না, শুনুন আমি এই যে এই মন্তব্যটা ফেক নিউজ, এটা আজকে প্রুফ হয়ে গেছে অলরেডি। কংগ্রেসের থেকে কিন্তু সেটা নিয়ে আপনারা জানেন না হয়তো বা, সেটা নিয়ে অলরেডি কংগ্রেসের থেকে প্রেস রিলিজ করা হয়েছে যে এই যেটা একটা নিউজ পোর্টাল এটা ছেপেছিল শীলা দীক্ষিতের ছবি দিয়ে ওই নরেন্দ্র মোদী, আর ওটা আপনি যেটা বললেন এটা পুরোপুরি ভুল কথা। আপনি পরে আবার দেখে নেবেন না, এটা ভুল না বলে থাকে, এটা তো প্রশ্ন আসছে। আমি বলছি, আমি পূজনের কথার সঙ্গে আমি সহমত পোষণ করে বলছি, নাও বলে থাকে, এটা কিন্তু বাস্তব। নরেন্দ্র মোদীজি সরকার হওয়ার পর আমাদের দেশের সেনাবাহিনীর ভিতরে মনের যে একটা জোর সেটা বেড়ে গেছে। মনমোহন সিংজির সরকারের সময় যখন মুম্বাইতে আক্রমণ হয়, ভারতবর্ষে আরো অনেক জায়গাতে আক্রমণ হয়, কিন্তু সেই সময় কিন্তু সেই মনোভাব দেখায়নি, বা আর্মিদেরকে আমাদের দেশের পুলিশ প্যারামিলিটারি আর্মিদের মনের মধ্যে সেই জোরটা দিতে পারেনি যে আপনারা যা করার করুন, আপনার সঙ্গে সরকার আছে। একেবারে এই কথাটা কিন্তু একজন সেনাপ্রধানও বলেছিলেন, প্রাক্তন সেনাপ্রধান এই কথাটা বলেছিলেন, তখন তাদেরকে কিছুই নগো বলছেন, তাদেরকে তখন সেই দায়িত্বটা সেই রকম ভাবে তাদেরকে অর্ডার দেওয়া হয়নি, যার দরুন 26 গেরার পর সেখানে কোন রকম তারা স্টেপ নিতে পারেনি বিরুদ্ধে। আজকে কাশ্মীরে আমি এটা প্রজন বাবুর কাছ থেকে শুনতে চাই। দেখুন, এই যে উনি যেটা বলছেন যে আর্মির মধ্যে মনোভাবটা, কেন মনোভাবটা থাকবে না? আগেও সেম ছিল এবং অনেক সার্জিক্যাল স্ট্রাইক কংগ্রেসের সরকার থাকাকালীন অনেক করা হয়েছে। নরেন্দ্র মোদীর মতো অ্যাডভার্টাইজ কেউ করেনি। কথাটাই তো এসছে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদী এটাও সার্জিক্যাল স্ট্রাইক বলছে যে ভারতীয় জনতা পার্টি, এটা কি হয় নাকি কোনোদিন? আচ্ছা প্রসেনজিৎ বাবু আমাকে বলুন, আপনারা তো আপনাদের মতো এইভাবে অ্যাডভার্টাইজ করেনি কেউ, যে সার্জিক্যাল স্ট্রাইক বলে অ্যাডভার্টাইজ করেনি চ্যানেলের তারা আর কোনোদিন সার্জিক্যাল স্ট্রাইকের কথা নাম উল্লেখ করেছেন? কেন করবে? এটা নিয়ে এমন কোনো পাবলিসিটি করা হয়নি 5 বছর আগে, আর কখনো যেভাবে আপনারা পাবলিসিটি করেছেন এভাবে পাবলিসিটি করা হয়নি। সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ হয়েছে কোথাও? কেন হবে? এটা নিয়ে পলিটিসাইজ করা হয়নি, সার্জিক্যাল রাজনীতি করা হয়নি আর্মিকে নিয়ে, প্রথম যেটা মোদিজি করে। মোদিজি সরকার আসার পর ভারতবর্ষে প্রথম আর্মিদের দিয়ে পাকিস্তানের পিওকের মধ্যে গিয়ে আক্রমণ করে উগ্রপন্থীকে মারা আর কখনো ঘটেনি, এবং সেটা ভারতবর্ষে প্রথম মোদিজি সরকার আসার পর সেটা হয়েছে, এবং সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার কারণে। আর সম্ভব এই কারণে ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রবাদী চিন্তাধারা, রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা, রাষ্ট্রের জনগণের প্রতি যে ভালোবাসা, আর্মির প্রতি যে সেনাবাহিনীর প্রতি যে ভালোবাসা, তার জন্য হয়েছে। সেটা আগে কখনো দেখিনি। এয়ার স্ট্রাইক করা হয়েছে, এয়ার স্ট্রাইক আর আগে কখনো হয়নি, এয়ার স্ট্রাইক আর কখনো হয়নি। এয়ার স্ট্রাইক করা হয়েছে, আজকে যেইভাবে উগ্রপন্থীকে সেখানে ভিতরে ঢুকে মারা হয়েছে, সেটাকে আর আগে কখনো হয়েছে? কখনো হয়নি। তো এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসে বলেই ভারতবর্ষের মানুষ নিরাপদ। না হলে যেইভাবে তাদের পক্ষে, পাকিস্তানের পক্ষে কংগ্রেসি নেতারা কথা বলছে এবং বিরোধী দলের অন্যান্য নেতারা এক সুরে কথা বলছে, তারা শুধু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটাই স্লোগান, শুধু যে এই দেশে ভারতীয় জনতা পার্টির সরকার থাকলে দেশ সুরক্ষিত নয়। এবং এটা শক্তিশালী সরকার আছে, এই যে মনোভাব, না আমি শুনতে চাইবো ওনার কাছ থেকে যে তখন সময় তাদেরকে অর্ডার দেওয়া হয়নি সেনাপ্রধানদের, ওদেরও একটা মন্তব্য ছিল, এবং আজ নরেন্দ্র মোদী যখন ছিল তখন এই পুলওয়ামা কাণ্ডের পর সঙ্গে সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক বলুন বা সার্জিক্যাল স্ট্রাইক ট্রু বলুন, এয়ার স্ট্রাইক বলুন, সেগুলো হচ্ছে। আগে কেন হয়নি? দেখুন, আগে অনেক হয়েছে এরকম সার্জিক্যাল স্ট্রাইক, অনেক হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি ওই জিনিসটা নিয়ে যে সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছি একটা ওইটা নিয়ে ওরা যারা পলিটিক্যাল কালার দিতে চেষ্টা করেছে সেটা আগে করা হয়নি। আগে এরকম অনেক অ্যাটাক পাকিস্তান থেকে এসেছে, পাকিস্তানকে রিটেলিয়েট করে পাঠানো হয়েছে। একটা শুনতে চাইছি, একটা উদাহরণ হিসেবে শুনতে। দেখুন, উদাহরণ হিসেবে নাম বলুন। একটা উদাহরণ কেন, এখানে আপনারা যেটা এখন যেভাবে আপনারা অ্যাডভার্টাইজ করেছেন যে এটা সার্জিক্যাল স্ট্রাইকটা আপনি অ্যাডভার্টাইজের বিষয়, প্রত্যেকটা উত্তরপ্রদেশ ইলেকশনের আগেও করা হয়েছে। কেন তাহলে আপনারা? প্রধানমন্ত্রী কি বলেছে প্রথম দিন? সেনাবাহিনী বলেছে। আপনাদের এমপি একদিন পরের দিন বলছে যখন রাত্রেবেলা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছিল আমার খুব মন সোলজারদের ঘাবড়াচ্ছিল। তাহলে কিরকম মানে নেগলিজেন্স সিকিউরিটি
ফেলিওর থাকে, কেন ওদের তো গভর্নরও ওই কাশ্মীর জম্মু কাশ্মীর গভর্নরও বলেছে যে এটা আমাদের একটা ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, তাহলে সব দিকে তো দেখা যাচ্ছে বিজেপি সরকারের ফেলিওর প্রমাণিত হচ্ছে। কেন আপনারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আচ্ছা, আমি বারবার আরেকটা একটা প্রশ্ন জিনিস নিয়ে মন্তব্য? আসবো। এই বিষয়টাকে কিন্তু মানে এই দেশের প্রতিরক্ষা বিষয়টাকে কিন্তু অনেকেই এখন এবারে লোকসভা নির্বাচনে অনেক বিরোধী রাজনৈতিক দল কিন্তু ইস্যু করছে, এবং সঙ্গে সঙ্গে রাফাল, এনআরসি, রাম মন্দির, ভারত পাক সম্পর্ক, আমি বললাম যে এই বিষয়টাকে ইস্যু করতে চাইছে। একটা প্রশ্ন করব যে এই যে রাফাল বলুন কিংবা বিভিন্ন এনআরসি বলুন, রাম মন্দির বলুন, এই ইস্যুগুলো কতটা কার্যকরী হবে? মানুষ, আজকেও আমি কাগজে পড়ছিলাম, আর তাছাড়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষের চিত্র দেখছিলাম, এবং আমাদের পার্টির যে একটা খবর, আমাদের পার্টিরও তো ভিতরে একটা খবর আছে, মানুষ একবারে তৈরি ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ফুলে ভোট দেবে, আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবে, আর কিছু জানে না। 2014-তে যেভাবে হয়েছে ঠিক সেইভাবে মানুষের মধ্যে আশা। ভারত পাক ইস্যু নিয়ে আমার আরেকটা প্রশ্ন, অনেক বিরোধী রাজনৈতিক দলের এই স্টুডিও থেকে অনেকেই মন্তব্য করেছেন যে গত 5 বছরে কাশ্মীরের মানুষের সঙ্গে সেরকম ভাবে কথা বলা হয়নি, তাদের সঙ্গে গিয়ে মিশে কথা বলা হয়নি, শুধু তাদের বিরোধিতা করা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছে না। কোথায়? কাশ্মীরে যারা পাথর মারছে তাদের সঙ্গে গিয়ে কথা বলবে? ছোট ছোট বাচ্চাদেরকে হুরিয়ত নেতারা পয়সা দিচ্ছে, জামাতে ইসলাম পয়সা দিচ্ছে, তাদের সঙ্গে গিয়ে কথা বলবে? এক ঘরের মধ্যে উগ্রপন্থী যখন ঢুকে যায়, ঘরের মধ্যে যখন থাকে, উগ্রপন্থীকে যখন মারতে যায়, তখন পাথর, যারা পাথরবাজ, যারা পাথর মারে ঢিলায়, তাদের সঙ্গে গিয়ে কথা বলবে? কথা বলবে তো মানুষের সঙ্গে কথা বলবে, যারা শৃঙ্খলা, যারা দেশকে ভালোবাসে, যারা কাশ্মীরকে ভালোবাসে, তাদের সঙ্গে কথা হচ্ছে। হুরিয়াত নেতাদের সঙ্গে কথা হয়েছে, বহুবার কথা বলেছে, কিন্তু এরা পাকিস্তানের পক্ষে। এই যে পাকিস্তানের পক্ষে, তার জন্য তাদের সিকিউরিটি সরানো হয়েছে। এবারও অনেকভাবে তাদেরকে দেখা হয়েছে, এবং সরকারের কাছে অনেক কাগজপত্র আছে, অনেক তাদের আছে যে তারা পাকিস্তানের পক্ষে কথা বলে। আপনার টিভি খুললেই দেখবেন কাশ্মীরের যারা নেতা, যারা বিরোধী, ওমর আবদুল্লাহই বলুন, ফারুক আবদুল্লাহই বলুন, মুফতি মোহাম্মদই বলুন, আর আরও হুরিয়ত নেতারাই বলুন, সব কাশ্মীরের পক্ষে না, তারা হচ্ছে পাকিস্তানের পক্ষে। আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে কাশ্মীরের পক্ষে। কাশ্মীরকে ভারতবর্ষের অঙ্গরাজ্য। ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা আলাদা। ভারতীয় জনতা পার্টির মন্তব্য যে তারা কাশ্মীরের পক্ষে, কিন্তু বিরোধীরা বলছে তারা কাশ্মীরের সঙ্গে গত 5 বছরে কথাই বলেনি, যার দরুন গত 5 বছরে কাশ্মীরের পরিস্থিতি আরো উশৃঙ্খল হয়ে পড়েছে। 5 বছর আগে কাশ্মীরের যা পরিস্থিতি ছিল সেটার থেকে ডিটোরিয়েট করে এখন এই অবধি এনেছে। সারাক্ষণ কারফিউ থাকে, প্রচুর পরিমাণে অ্যাটাক আমরা দেখতে পেরেছি, এবং সেনাবাহিনীদের যেভাবে এবার তারা শহীদ হয়েছে, নির্মূল হচ্ছে উগ্রপন্থা, নির্মূল হচ্ছে উগ্রপন্থী, নির্মূল যেভাবে সেনাবাহিনীর উপর আক্রমণ হচ্ছে, তাদের ইন্টেলিজেন্স ফেলিওর থেকে আরম্ভ করে সব দিকে। যদি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে, আপনাদের নেতারা, আপনারা যখন বলেন এসব কথা, আপনারা কাশ্মীরকে কি, আপনারা তো আপনাদের একটা, তাদের একটা প্রবলেম হচ্ছে, ভারতীয় জনতা পার্টি যেটা আছে সবাইকে ঘৃণার চোখে, হেট্রেড, ঘৃণা, এসব আতঙ্ক ছড়াতে এনারা এক্সপার্ট, যার জন্য যেভাবে উনি বলছিলেন 2014-তে যে স্পিডে এসেছিলেন সেরকম স্পিডে আবার ব্যাক টু প্যাভিলিয়ন হবে। ত্রিপুরার থেকেও, ওইখান থেকে, কেন্দ্র থেকে, এটা মিলিয়ে দেখবেন, ভোটের পরে মিলিয়ে দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন, আপনার যেটা বলেছেন আপনি দেখবেন সেই স্পিডে আবার যাবেন। নরেন্দ্র মোদীজি সেটা তো আর কোনো তোমরা হওয়ার প্রশ্ন ওঠে না। আমরা জানি কংগ্রেসের কিছু দেখা যাবে, এটা তো ফলেই দেখা যাবে, খুব ভালো, কিন্তু আপনারাও করুন, ভোটটা পদ্ম ফুলেই দেবে সবাই। নরেন্দ্র মোদী একটি জনসভা থেকে মন্তব্য করছেন যে যারা বিরোধী রাজনীতি করছেন তারা দুর্নীতিগ্রস্ত, এবং তারা তাকে আক্রমণ করছে একটাই কারণে যে ভোট ব্যাংক রাজনীতি, যে নিজে রাফেল স্ক্যামের মধ্যে যুক্ত, 30,000 কোটি টাকার স্ক্যাম, প্রধানমন্ত্রীকে চোর বলছে সবাই, নরেন্দ্র মোদীকে চোর বলছে সবাই, ঠিক আছে, প্রত্যেকটা সাহস কারোর মধ্যে নেই, সবাই বলছে চোর, প্রধানমন্ত্রীকে কোন সুপ্রিম কোর্ট, ওইটা শুনেন, ওইটার মধ্যে আবার সিএজি রিপোর্টে অনেক সবকিছু আমরা ঠিকভাবে বলছি, 30,000 crore রুপিস, হ্যাঁ, নরেন্দ্র মোদীজির উপর আরোপ আছে, ঠিক আছে, যে নিজে প্রধানমন্ত্রীর উপর, রাহুল গান্ধীর উপর কি বলছে, কিসের রবার্ট বাড্রার সাথে কি আছে, কোনো কিছু আনতে পারেনি, ক্লিন চিট দিয়েছে, আর আপনাদেরকে এখনো অমিত শাহর উপরে যে জাস্টিস লয়া কেস থেকে আরম্ভ করে সব পেন্ডিং, ঠিক আছে, যেমন মেহুল চোকসি, নীরব মোদী, রাফেল স্ক্যাম, কি আনবেন তাদের উপরে, স্মৃতি ইরানির ব্যাপারে ল্যান্ড স্ক্যাম, কোনটা বলবে? আপনাদের মতো চোরের পার্টি আর আছে নাকি ভারতবর্ষে কোথাও?
এক নম্বরে যেটা আগে আপনাদেরকে জুমলা পার্টি বলতো, মিথ্যা প্রতিশ্রুতি পার্টি বলতো, এখন চোরের পার্টি বলে, এটাকে চোরের পার্টি বলে, চোরের পার্টি বলে বিজেপিকে। ভারতীয় জুমলা পার্টি আগে বলতো, আরে বলো সেটাতে কিছু, আপনার আপনি যদি নরেন্দ্র মোদীজিকে সাধু বলেন তাহলে তো দেশের মানুষ এখন হাসছে আপনাকে। মনোভাবের কথা হচ্ছে না, এখন ভারতবর্ষের নাগরিকের কথা হচ্ছে। আরে আপনাদের ইস্যুগুলো দেখুন, আপনাদের ইস্যু, আপনাদের ইস্যুগুলো দেখুন না, কে কি কাপড় পরবে এটা নিয়ে আপনারা বলেন, কে কি খাবে এটা নিয়ে কথা বলেন। একটা রায় দিয়েছিল যে মধ্যস্থতা করবে রাম মন্দির নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি আগে পূজন বাবু। দেখেন, রাম মন্দির যদি ওদের বানানো থাকতো, ওরা বানিয়ে দিত, তাহলে ওদের পলিটিক্স শেষ হয়ে যেত। তার জন্য ওরা কোনোদিন বানাবে না, বলবে প্রত্যেক বছর ভোট আসলে আমরা বানাবো, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। আর যেটা তাদের এজেন্ডা থাকে সবসময়, আমি যেটা বারবার বলতে চেষ্টা করছি যে কে কি খাবে, কে কি পড়বে, সেই সব নিয়ে রাজনীতি। আপনারা কেন বলুন, এখন ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যে আনএমপ্লয়মেন্ট এত বেড়ে গেছে, আপনাদের যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আপনারা যেগুলো বলেছেন প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবো, এত বড় বড় করে ফ্লেক্স লাগানো হয়েছিল, প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবো ফ্লেক্স। ঠিক আছে, আমরা এগুলো যদি চাই, আমাদেরকে ঘরে ঘরে চাকরি বলে ফ্লেক্স ছিল, সেটা প্রমাণ আছে আমাদের কাছে। এখন মুখ্যমন্ত্রী বলছে আপনারা গিয়ে গরু পালুন, গরু পালতে বলছে, পানের দোকান খুলতে বলছে মুখ্যমন্ত্রী। আপনি একটা মিনিট, তার মাত্রে যে যুবক যুবতীরা তাদেরকে ভোট দিয়েছিল তাদেরকে অপমানিত করেছে এখানে মুখ্যমন্ত্রী। কিসের? আর আপনি যেটা ফার্মারের কথা বলছেন, ফার্মারের 2000 টাকা ঢুকে দিয়েছে, এটা ক্যালকুলেশন করে দেখা গেছে 17 টাকা করে ডেইলি একটা ফার্মারের, কৃষকের ঘরে ঢুকবে 17 টাকা করে। 17 টাকা দিয়ে আপনি পারবেন বাঁচতে, না আমি পারবো বাঁচতে, কেউ পারবে না। আপনি কৃষকদেরকে 17 টাকা করে দিচ্ছেন, সেটা হয় নাকি? হাস্যকর পরিস্থিতি। কোনোদিনও ভোট পাবে না, ভোট পাবে না, ভোট পাবে না। গরুর কথা আপনি বলেছেন চাকরি দেবেন, আর যদি গরু পালতে হতো, পানের দোকান 100 বার পালা যায়, যদি গরু পালতে হতো আপনাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা আমি আমার পার্সোনাল ক্যাপাসিটি, আমি গরু আপনার মুখ্যমন্ত্রী বলছে চাকরি দিতে পারবো না, গভর্নমেন্ট চাকরি পিছিয়ে ভাগবে না, গরু পাললেও আরো ভালো হবে, পানের দোকান করলে। দেখুন উনি বলছে, আবার মানে অবাক লাগে বলতে, আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন এগুলোকে বাদ দিয়ে বলছে গরু পালতে। লজ্জা হওয়া উচিত আপনাদের। কিসের লজ্জা? লজ্জা নেই, এখন কি করবেন? লজ্জা কিসের? লজ্জা হওয়ার তো কোনো বিষয় নেই। গরু পাললে লস। টং দোকান আপনি জানেন, সামনের যে টং দোকানটা আছে আপনার ব্যানগার্ডের উল্টা দিকে, কত টাকা রোজগার করে পার ডে? করুক না, তাতে কি আছে? আপনি রোজগার করে কমে, আপনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো কি হয়েছে, এটা প্রশ্ন রয়েছে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, সূর্য চমনির যান, আগরতলা শহর না শুধু, আপনি ধর্মনগরে যান, অবাক হয়ে যাবেন, এক একটা টং দোকানে কত পান। সেটা আপনি বলতে পারেন বিজনেস, আপনি বলছেন সেটা বলতে পারেন বিজনেস। কেউ যদি বিজনেস, কে ছোট করে দেখছে? আমরা ছোট করে, আপনাদের সবাই আজকালের দিনে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন কেন? হ্যাঁ ঠিক আছে, বিজনেস অপরচুনিটি দিন, বিজনেস অপরচুনিটি দিন মানুষকে। আমরা যে আওয়াজটা বলছি, আমরা মানুষের আওয়াজ হিসেবে কথা বলছি। কে ঘুরছিল? কোথায় ঘুরছিল? কে জনজাতির নেতা? কে কার কথা বলছেন আপনি? তাদেরকে ছেড়ে দিয়ে কংগ্রেসের নেতা, কংগ্রেসের নেতা উনি, ওনার পরিবার। কার কথা বলছেন আপনি? কার কথা বলছেন আপনি? আরে আপনি বললেন হঠাৎ করে কংগ্রেসের নেতা। কার কথা বলছেন আপনি? কার কথা বলছেন আপনি? বলুন কার কথা? সভাপতির কথা বলছেন। সভাপতির কথা বলছেন। অফকোর্স উনি জনজাতির নেতা, জাতির নেতা, উপজাতির নেতা, জনজাতির নেতা, উনি সবাই অবশ্যই। ওনার যা প্রতিশ্রুতি রয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা এখনো পাস হতে দেবে না। 20 তারিখ রাহুল গান্ধীজির যে মিটিং আছে, ওইখানের মধ্যে ওয়ান অফ দ্য এজেন্ডা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। কংগ্রেসের আপনারা তো মানে আর কিছু ছাড়েননি লাস্ট অবধি, মানে সব মানুষের বিশ্বাস নেই কংগ্রেস নিয়ে। সেটা কতটুকু বিশ্বাস আছে এবার ভোটে দেখবেন। আপনাদেরকে আমি কোনোদিন হাসি দেখবেন, হাসিটার কোনো ব্যাপারই নেই। এনআরসি ইস্যু আছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আছে। অবাক হয়ে যাবেন, পার্লামেন্টের মধ্যে একটা প্রধানমন্ত্রীকে বিরোধী দলের নেতা এনআরসি ইস্যু যখন দিয়ে ইশারা করে, হাসি ঠাট্টা করে পার্লামেন্টে, এই ধরনের নেতা কি প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য আছে? তার মধ্যে কোনো কিছু সেটা মানুষ ডিসাইড করবে। আপনি কি ডিসাইড করেন প্রধানমন্ত্রী হওয়ার মতো? ঠিক আছে, ভালো, তার জন্য ওনার এত সমর্থন রয়েছে, বিচার করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এনআরসি বিষয়টা, যেটাকে নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজ যিনি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, এবং খুব নব্য তিনি সভাপতি কংগ্রেসের, তিনি যেটা এনআরসি নিয়ে কাজ করছেন, সেটা হয়তো জনজাতি অংশের ভোট অনেকটা কায়েম করতে পারবেন, কিন্তু সমতলের ভোট কিভাবে? না, ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেটা হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে পুরো নর্থ ইস্ট অ্যান্ড ইভেন অনেকগুলো স্টেটের মধ্যে, এছাড়াও নর্থ ইস্ট ছাড়াও আর অনেকগুলো স্টেটের মধ্যে বিরোধিতা করেছে, এবং ওইখানের মধ্যে এবং বিজেপিরও যারা এমএলএ রয়েছে তারাও সেটার বিরোধিতা করেছে। কারণ এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল হলে এখানের মধ্যে অন্যরকম, যেটা মানে ধর্মের হিসাবে রাজনীতিটা ভোট ব্যাংক বিজেপি করতে চেয়েছিল, সেটার বিরোধিতা করেছে।
এবং উনি যেটা বলছিলেন জনজাতির নেতা বলে এটা মধ্যে এসেছিলেন, এবং এখনো কংগ্রেস আর ওদের তো সারা পরিবার সারা জীবন কংগ্রেস, এখন কংগ্রেস বলে কিছু না, এখন উনি কংগ্রেসের সভাপতি হয়েছেন বলতে পারেন। এর আগে থেকে পুরো পরিবার কংগ্রেসের জন্য, এখনো তো কংগ্রেস সভাপতি হওয়ার পরে ওনার তো যেটা কন্ডিশন ছিল সিটিজেনশিপ বিল অ্যামেন্ডমেন্টের এগেইনস্টে, এখনো ওটার মধ্যে কায়েম আছে। এটা সরেনি তো উনি এখনো জনজাতি জাতি সবার পক্ষে মানুষের সাথেই রয়েছে। এখন আপনি যদি কিছু বলার থাকে সরে গেছে, আবার নতুন দল নাকি তৈরি করছে, এরকম কোন চিন্তাধারা নাকি আমাদের মধ্যে আসছিল? আমরা ভেবেছিলাম পত্রপত্রিকা আসছে। আপনারা ভয় পাচ্ছেন প্রদ্যুৎ মানিক্যকে, তার জন্য তো এত চিন্তা করছেন। প্রদ্যুৎ মানিক্যকে ভয় পাচ্ছেন না, উনি এখন কংগ্রেসের সভাপতি হয়েছে, এটাও ভয় পাচ্ছেন, তার জন্য তো এই কথা বলছেন। একবারও ভয় পাই না। কংগ্রেসী নেতাদের এখনো ত্রিপুরা রাজ্যে এরকম কোনো নেতা আসেনি, ভবিষ্যতে আসতে পারে। আমার কোনো এই বিষয়ে কোনো করি না। রাজনীতির অনেক কিছু উত্থান পত্থান থাকে, কিন্তু আমি বলবো এর চেয়ে পূজন অনেক ভালো নেতা হবে। আমার দেখুন, আপনি আমাকে এটা বলে, আমি কেন বলছি, একটা জিনিস সত্য, বড় ঘরে থাকে, নিজের আলিশান মোকানে থেকে ঘরে থেকে গরিবকে চেনা যায় না। গরিবকে চিনতে হলে গরিব থেকেই নেতা হতে হয়, যেটা নরেন্দ্র মোদীজি হয়েছে। একজন চা বিক্রেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এটা বিজেপি বলেই সম্ভব। এখনো তারা গান্ধী পরিবার, মানে গান্ধী পরিবার থেকে এখনো বেরোতে পারেনি কংগ্রেস। যতদিন পর্যন্ত গান্ধী পরিবার থেকে বেরোতে পারবে না, ততদিন পর্যন্ত কংগ্রেসের প্রধানমন্ত্রীর স্বপ্নেই থাকবে। এই প্রশ্নটা নিয়ে এই যে একটা অভিযোগ যে যতদিন পর্যন্ত গান্ধী পরিবার থেকে বেরোতে পারবে না, স্বপ্নই থেকে যাবে। দেখুন, উনি বিজেপির এখনো একটা এজেন্ডাই রয়েছে ওদের, তো এখন যেটা বলে বিকাশ কিছু তো হয়নি, কোনো কিছু হয়নি। তার জন্য ওই যে ঘুরিয়ে ফিরে একটাই কথা বারবার, একখানি অ্যাটাক, একটা পরিবারের উপর অ্যাটাক, যে পরিবার দেশের জন্য এত বলিদান দিয়েছে, এত কতগুলো প্রাণ হারিয়েছে, একই পরিবারের কত স্যাক্রিফাইস করতেছে, তারপরে তাদের এজেন্ডা ওইটাই থাকবে, ওইখানে অ্যাটাক করে। কিন্তু যেগুলো এখন দেশের মেইন কনসার্ন, ওগুলো নিয়ে কথা বলুন। আপনারা আশা করে তো মানুষের কোনো কিছু করতে পারেন, ঠিক আছে? রেপের সংখ্যা বেড়ে গেছে, মার্ডারের সংখ্যা, ক্রাইম বেড়ে গেছে, আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, এডুকেশন নেই, তো ওইগুলো নিয়ে কথা বলুন দাদা। আপনার হ্যাঁ, কি হয়েছে ওগুলো নিয়ে বলুন, প্রতিশ্রুতিগুলো কি? একবার একটা ছোট্ট করে, আমরা 10 মাস হয়েছে ত্রিপুরা রাজ্যের সরকার গঠন করেছি, আসামে 2 বছর। চুরাইবাড়ি থেকে এবার আমি যখন কিছুদিন আগে গেলাম শিলচরে, অবাক হয়ে গেছি রাস্তা দেখে। কোথায়? চুরাইবাড়ি থেকে তো পুরোটা রাস্তাই ভাঙা, শিলচর বলছি তো, আমি তো ওই দিনও আসলাম। আরে বলছি তো, চুরাইবাড়ি থেকে শিলচর এবং আসাম মেঘালয় হয়ে যে রাস্তাটা আমাদের হাইওয়ে এসছে, যেটা গুয়াহাটি যায়, আমি অবাক হয়ে গেছি যে নর্থ ইস্টে এত সুন্দর রাস্তা। এটা সবসময় সুন্দর ছিল বদরপুরের পর থেকে। বলছি তো, আমি বিগত প্রায় অটলজির সরকারের পর, বিগত তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন আসাম রাজ্যে এরকম রাস্তা আর দেখিনি। হ্যাঁ, এখনো অনেক জায়গায় সেই কার্পেটিং হয়নি, পুরোটা রাস্তাই ভাঙা রয়েছে, চুরাইবাড়ি থেকে বর্ধনপুর অবধি মানুষের অনেক যাতায়াত করতে। রাস্তার পাশ এগুলো তো গেছে, 2 সাইডে ওয়াল তৈরি হয়ে গেছে, এবং রাস্তায় গাড়ি চলার সময় অন্তত এইভাবে ঝাঁকুনি দেয় না। কিছুটা থাকতে পারে, যেহেতু কার্পেটিং এখনো কমপ্লিট হয়নি। সময় একেবারেই শেষের দিকে, রাস্তা এত দারুণ হয়েছে, যেটা আসামে গুয়াহাটি পর্যন্ত রাস্তা না গেলে কেউ বিশ্বাস করবেন। আমি বাস্তবকে ভালোবাসি, আমরা বাস্তবের দিকে আছি। একটা প্রশ্ন দিয়ে শেষ করব অনুষ্ঠান, যেটা আজকে আমাদের বিষয়, যে লোকসভা নির্বাচনের পাল্লা কোন দিকে। আমি আগে পূজন বাবুর কাছ থেকে শুনবো, তারপর আপনার কাছ থেকে। দেখুন, যেভাবে বিজেপি ফেল করেছে কেন্দ্রে, এবং প্রতিশ্রুতি কোনো ধারাকাছে নেই, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনোটাই পালন করতে পারেনি কেন্দ্রে, সারা দেশে, এবং ত্রিপুরাতে 10 মাস সেই বেহাল অবস্থা তাদের। এখনো তাদের দল ছেড়ে আসার জন্য প্রচুর তৈরি হয়ে রয়েছে। সুতরাং যেটা মানুষ এখন বুঝতে পেরেছে, হেসে নেবেন রেজাল্টের পরে। যদি আপনাদের ফল ভালো হয়, আমাদের হলেও আমাদের জন্য হেসে নেবেন। মানুষ কংগ্রেসকে ভোট দেবে, কারণ দীর্ঘ যা এতদিন ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে সারা দেশে যা উন্নয়ন হয়েছে সব কংগ্রেস করেছে। সেইগুলোকে মনে রেখে এই 4 বছর 5 বছরের যে ঘাটতি হয়েছে, সেটাকে যদি আবার মেকআপ করতে হয়, আবার ভালো জায়গাতে নিতে হয় ভারতবর্ষকে, ত্রিপুরাকে, তাহলে মানুষ আবার কংগ্রেসকে ভোট করবে, এবং মানুষ এটা বুঝে নিয়েছে। এটা নির্বাচনে পূজন বাবুর মতামতে পাল্লা কংগ্রেসের দিকে ভারী। আমি কমল বাবুর কাছ থেকে শুনবো। দেখুন, 70 বছরে কিছু করেনি কংগ্রেস আমি বলবো না, করেছে।
কংগ্রেসের নেতাদের লাভ হয়েছে, কংগ্রেসের নেতাদের বাড়িঘর উন্নতি হয়েছে, তাদের পরিবারের লাভ হয়েছে, তাদের ছেলে মেয়েরা আমেরিকা জাপানে গিয়ে পড়াশোনা করেছে, তাও হয়েছে। কিন্তু দেশের সাধারণ নাগরিকের কোনো লাভ হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, অটলজির সরকারের আসার পর স্বর্ণযুগ কি সেটা প্রমাণ করে দিয়েছে। আর নরেন্দ্র মোদীজির সরকার আসার পর সেই রেসটা টেনে আজকে যেই জায়গাতে পৌঁছিয়েছে, সেটা আর কোনো যদি সরকার কোনো রকম ভুল ত্রুটি মানুষের হয় তাহলে কিন্তু দেশ শেষ হয়ে যাবে। এবং এই দেশের, এটা প্রশ্নই ওঠে না, কিন্তু এই দেশের নাগরিক 125 কোটি দেশ, এই দেশের প্রত্যেকটা নাগরিকের চিন্তাধারা এখন নরেন্দ্র মোদী। চিন্তাধারা মানে এইবার তো প্রধানমন্ত্রী হবেন, তারপরেও আবার প্রধানমন্ত্রীর আশা এখন থেকেই চলছে যে নরেন্দ্র মোদীজি একমাত্র যোগ্য ব্যক্তি, নরেন্দ্র মোদীজি একমাত্র দেশের রক্ষক, নরেন্দ্র মোদীজি এখন সেনাবাহিনীর চোখের মণি। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যে নেতা নরেন্দ্র মোদীজি। কংগ্রেসের আজকের দিনও বহু কংগ্রেসি এমপি এমএলএ আমাদের ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছে, মেম্বারশিপ নিয়েছে। আজকেও মনোহর ঠক্করজির সেই আপনার ইয়েতে মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকেও কংগ্রেস থেকে এমপি এসছে, সাবিত্রী জি এমপি এসছে কংগ্রেসে, বিজেপি থেকে এসছে, ওই দিন এসছে, জাস্ট দুদিন আগে রয়েছে। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। বিজেপি বলছে শুধু 19-এ প্রত্যাবর্তনই হবে এবং তারা নাকি 23-এর স্বপ্ন দেখতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে। এবং পূজন বিশ্বাস বলছেন যে প্রত্যাবর্তন হবে না, পরিবর্তন হবে এবং পাল্লা কংগ্রেসের দিকেই ভারী। অভিযোগ পাল্টা অভিযোগ চলবেই, কিন্তু ফলাফল বলবে 23 মে কে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে। তার জন্য আমরা আশায় থাকবো, আমরা দেখতে থাকবো কি ফলাফল হয়। আজকের মতো তর্কযুক্তি গপ্প এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন। শুভরাত্রি। নমস্কার সবাইকে।